আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ। সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সিএসি এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতি থেকে শুরু করে প্রায় ৪ দশকের পথচলায় রাষ্ট্রের শীর্ষ পদে আসীন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৌরসভা চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে মহাসচিব এক এক করে পেরিয়েছেন রাজনীতির গুরুত্বপূর্ণ সব ধাপ। পৌরভবন থেকে বঙ্গভবনের এই যাত্রাপথের গল্প তুলে ধরছেন খান আলামিন। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, এরপর বিসিএস ক্যাডার হিসেবে ঢাকা কলেজে শিক্ষকতা, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিকে বেছে নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা, ছাত্র জীবনে যুক্ত হন রাজনীতিতে। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বেও ছিলেন তিনি। শিক্ষকতা শেষে ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। এর ২ বছর পর নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। সেখান থেকে শুরু হয় স্থানীয় নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতির পথে যাত্রা। ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ। এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। ১৯৯২ সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। ধীরে ধীরে উঠে আসেন দলের কেন্দ্রীয় নেতৃত্বে। সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে ২০১১ সালে হন ভারপ্রাপ্ত মহাসচিব। ৫ বছর পর ২০১৬ সালে বিএনপি মহাসচিব হিসেবে পূর্ণ দায়িত্ব পান তিনি। এর আগেই জাতীয় রাজনীতিতে তার বড় সাফল্য আসে ২০০১ সালের নির্বাচনে। ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য। দায়িত্ব পান কৃষি প্রতিমন্ত্রীর। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মির্জা ফখরুল। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। এবার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অধ্যায়। একটি পৌরসভার নেতৃত্ব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক অভিযাত্রা যেন বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের প্রতিচ্ছবি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষক থেকে রাজনীতির সর্বোচ্চ পদমর্যাদা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হচ্ছেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ায় আনন্দের ঢেউ বইছে তার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে। আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছে জেলার আপামর জনতা। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের মাটির সঙ্গে তার সম্পর্কটা শুধু রাজনীতির নয়, সেই শেকড়ের মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার যোগ্যতা অর্জন করেছে, তখন আনন্দটাও যেন ছুঁয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের প্রতিটি প্রান্তে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে তাই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন স্থানীয়রা। জেলা জুড়ে হয়েছে আনন্দ মিছিল, করা হয়েছে মিষ্টি বিতরণ।
দলীয় নেতাকর্মীর পাশাপাশি স্থানীয়রাও এই আনন্দে উচ্ছ্বসিত। অনেকে স্মৃতির পাতা উল্টে স্মরণ করছে মির্জা ফখরুলের রাজনীতির দীর্ঘ পথের কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। সেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি আজকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন হয়েছেন। এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সারা দেশবাসীর নিকট আমাদের একটাই চাওয়া, আপনারা সকলেই দোয়া করবেন আমাদের স্যার যেন আগামী সুন্দর একটি বাংলাদেশ, নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারেন। ঠাকুরগাঁয়ের মানুষের কাছে মির্জা ফখরুল শুধু একজন জাতীয় রাজনীতিক নন, তিনি এই জনপদের সন্তান। তাই রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ায় আনন্দের পাশাপাশি প্রত্যাশাটাও কম নয়। বাংলাদেশের মানুষ চেয়েছিলেন যেমন একজন ত্যাগী এবং মাঠের নিবেদিত প্রাণ রাষ্ট্রপতি হোক। ঠাকুরগাঁওবাসী খুবই আনন্দিত। এই মানুষটি আমাদের প্রাণের স্পন্দন। যেই মানুষটিকে দেখে আমরা জাতীয়তাবাদী দল করতে এসেছি, সেই মানুষটি আজকে রাষ্ট্রপতি হয়ে গেছে। ফখরুল ইসলাম স্যার রাষ্ট্রপতি হয়েছেন, এটা ঠাকুরগাঁওবাসীর জন্য অনেক গর্ব, খুবই আনন্দিত। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবন, দীর্ঘ পথ চলায় নতুন অধ্যায়ে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব। সব মিলিয়ে ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবেন। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ছুটির দিনে দেখা যায় অনেকটাই অপেক্ষার লাইন কম। তবে গ্যাসের চাপ কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছে চালকরা, বাড়ছে যাত্রীদেরও দুর্ভোগ। সকালে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায় গ্যাসের চাপ কম থাকায় কিছু সময় পরপর পাম্পের লাইনে দাঁড়াচ্ছে একই যানবাহন। ব্যক্তিগত গাড়িতে 200 থেকে 500 টাকার গ্যাস নিতে পারলেও সিএনজি অটোরিকশা পাচ্ছে মাত্র 20 থেকে 80 টাকার গ্যাস। ফলে প্রয়োজনীয় গ্যাস নিতে ঘন ঘন স্টেশনে আসতে ভোগান্তিতে পড়েছে চালকরা। তাদের অভিযোগ, গ্যাসের জন্য অপেক্ষা করতেই দিনের বড় একটি অংশ চলে যাচ্ছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছে, গ্যাসের চাপ কম থাকায় সীমিত পরিমাণে সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর মগবাজারের একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত অভ্র। অভ্র, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? এই মুহূর্তে কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যেই গ্যাস নেওয়া যাচ্ছে প্রতিটি ফিলিং স্টেশনে। আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি, সেখানে গিয়ে অন্যান্য দিনের যেই চাপ বা সিরিয়াল আমরা লক্ষ্য করতাম তার তুলনায় বলা চলে অনেকাংশেই কম। কারণ আজকে শুক্রবার, হয়তোবা বিকেল নাগাদ আরও বাড়তে পারে এমন সংখ্যা যেমন রয়েছে, তেমনি কিন্তু যারা এখন সিএনজি চালিত যানবাহনগুলো আছে তারা কিন্তু এখানে এসে বলছেন যে এরকম যদি চাপ থাকে কিংবা 20 থেকে 25 মিনিটের ব্যবধানে যদি সিএনজি কিংবা গ্যাস পাওয়া যায় তাহলে কিন্তু তাদের জন্য অনেকাংশেই এটা সুবিধাজনক। তবে অন্যান্য দিনে এই সময়ের ব্যাপারটা কিন্তু বেড়ে দাঁড়িয়ে যায় 4 থেকে 5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টাও কিন্তু অপেক্ষা করতে হয়। তবে গ্যাসের চাপ এখানে অনেকাংশেই কম। যেখানে 230 থেকে 240 থাকে, সেখানে এখানে এসে আমরা লক্ষ্য করেছি মাত্র গ্যাসের চাপ 100, যার কারণে সিএনজি চালিত যেই সিএনজি রয়েছে সেগুলো কিন্তু এসে বলছে তাদেরকে 60 থেকে 70 টাকার গ্যাস দেওয়া হচ্ছে। আর অন্যদিকে উবার চালিত যেই প্রাইভেট কার কিংবা অন্যান্য প্রাইভেট কার আছে তারা কিন্তু বলছেন যে এই যে তারা এত সময় ধরে বা 20 থেকে 30 মিনিট অপেক্ষা করেও এখানে মাত্র 100 থেকে 150 টাকার যেই গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছেন, যার কারণে তাদের ভোগান্তি কিন্তু এখনো লাঘব হয়নি। এই ছিল আমার কাছে গ্যাস স্টেশনগুলো ঘুরে সর্বশেষ তথ্য। জানছিলাম জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর। অনেকটাই ওঠা নামার মধ্য দিয়ে যাচ্ছে নিত্যপণ্যের বাজার দর। রাজধানীর কারওয়ান বাজারে 5 টাকা বেড়ে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়, আর সাদা ডিম 135 টাকা। তবে কিছুটা কমেছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, আর সোনালী মুরগি 300 টাকা। তবে দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে আটা ও ময়দার দাম। কেজিতে আরও 5 টাকা বেড়ে আটা বিক্রি হচ্ছে 65 টাকা আর ময়দা 80 টাকা। 15 টাকা বেড়ে কেজি প্রতি খোলা চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়। সবজির বাজারে বেগুন ও গাজরের দাম বাড়লেও কমেছে পেঁপে, করলা ও শিমের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে পটল, কাঁকরোল। কাঁচামরিচের দাম কমে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে।
এই বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতাদের যুক্তিকে কতটা গ্রহণযোগ্য বলছে ভোক্তারা? আদিবাত, আপনি যেমনটি বলছেন যে আসলে বাজারে কিন্তু পণ্যের সরবরাহ তেমন একটা ঘাটতি দেখছি না, কিন্তু পণ্যের এত পরিমাণ দাম যে আসলে অস্বস্তির নাম হয়ে দাঁড়িয়েছে আসলে নিত্য পণ্যের বাজার। এখানে আপনার নিম্নবিত্তরা যেটি বলছেন যে তাদের প্রতিদিনের আয়ের প্রায় পুরোটাই কিন্তু খরচ হচ্ছে এই বাজার করতে এসে, এবং মধ্যবিত্তদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। তারা বলছে যে তারা যে পরিমাণ ইনকাম করে এবং বাজার দরে যে পরিমাণ দাম বাড়ছে, আসলে ইনকামের সাথে আয়ের সাথে আসলে ব্যয়ের সেই সঙ্গতিটা নেই। এর মধ্যেও কিন্তু দাম কিন্তু বেড়েই চলছে নিত্যপণ্যের। সরকারের হিসাবও কিন্তু বলছে যে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 9% উপরে। আজকে যদি আমি বাজারের দরটা বলি, যে আবারও কিন্তু অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের মতো কিন্তু আমার আটা এবং ময়দার দাম বাড়তি দেখতে পাচ্ছি। বিশেষ করে 5 টাকা বেড়ে এই সপ্তাহে আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি 65 টাকা, এবং ময়দা বিক্রি হচ্ছে এটি 5 টাকা বেড়েছে 80 টাকা কেজি দরে। তবে এক লাফে কিন্তু চিনির দাম 15 টাকা বেড়ে গেছে। 105 টাকা ছিল যে চিনি, সেটি আজকে বিক্রি হচ্ছে, খোলা চিনি আজকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। তবে যেটি প্যাকেট চিনি, ব্যবসায়ী যেটি বলছেন যে প্যাকেট চিনি একদম নাই বলেই চলে, দুইটা কোম্পানি মাত্র চিনি দিচ্ছে, কিন্তু তাও খুব সামান্য পরিমাণে। এবং দাম বৃদ্ধির পেছনে যেটি বলা হচ্ছে যে রিফাইনারির যে কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে নাকি উৎপাদন একটু ব্যাহত হচ্ছে, সেই কারণে দামটা বেড়ে গেছে। এদিকে আপনার ডিমের দামটা কিন্তু বাড়ন্তই বলা যেতে পারে। এই সপ্তাহে কিন্তু 5 টাকার মতো বেড়েছে ডিমের দাম। লাল ডিম এই সপ্তাহে আরও 5 টাকা বেড়ে 145 টাকায় বিক্রি হচ্ছে, এবং সাদা ডিম ডজনে বিক্রি হচ্ছে 135 টাকা ডজনে। কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু এই লাল এবং সাদা ডিম কিন্তু 105 থেকে 110 টাকার মধ্যে বিক্রি হতো। তবে কিছুটা স্বস্তির খবর, ব্রয়লার মুরগির দামটা কিছুটা কমেছে, 10 টাকা কমে ব্রয়লার মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 180 টাকায়, এবং সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। তো আদি ভাই, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে মোটামুটি হালচাল। জানছিলাম বাজার দরের খবর। 8 বছরেও নিজস্ব ক্যাম্পাস পায়নি নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সদর হাসপাতালের কোয়ার্টারে কোনোভাবে চলছে ক্লাস পরীক্ষা। এভাবেই অনেকে শিক্ষা জীবন শেষ করে কর্মস্থলে যোগদান করেছেন। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কোনো কাজ হয়নি বলে অভিযোগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। নেত্রকোনা থেকে ভোজন দাসের পাঠানো রিপোর্ট। নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজ। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করছেন, অথচ দীর্ঘ 8 বছর স্থায়ী কোনো ক্যাম্পাস হয়নি। জেলা আধুনিক সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারকে অস্থায়ী ক্যাম্পাস বানানো হয়েছে, সেখানে চলছে ক্লাস পরীক্ষা। এভাবে অনেকে MBBS শেষ করে কর্মস্থলে যোগদান করেছেন। শিক্ষার্থীরা বলছেন, সরকারি কলেজে এটা কি করে সম্ভব? মর্নিং ওয়ার্ডটা প্রপারলি করতে পারলেও ইভিনিং ওয়ার্ডের ক্ষেত্রে কিছু ল্যাকিংস থেকে যাচ্ছে। প্রপার টাইমে আমরা সবকিছু করতে পারছি না, এগুলো তো অবশ্যই নেতিবাচকভাবে দেখারই বিষয়। আমরা আশাবাদী যে খুব শীঘ্রই বর্তমান সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত আসবে যে স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে। নিজস্ব ক্যাম্পাস না থাকায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের প্রয়োজনীয় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। আমাদের একটি ব্যাচের ক্লাস চলাকালীন সময় আরেকটি ব্যাচ দাঁড়িয়ে থাকা লাগে, ক্লাস কোথায় হবে। আমাদের টিউটোরিয়াল ক্লাসরুমের শর্টেজ দেখা যায়। এইভাবে মূলত মেডিকেলের শিক্ষাটা হয় না। সার্জারি ক্লাস করতে হয়, গাইনি ক্লাস করতে হয়, যে বিষয়ভিত্তিকগুলো আছে এটার জন্য আপনার শিক্ষকের তত্ত্বাবধানে করতে হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হয়েছে, আশ্বাস পেলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ কলেজের অধ্যক্ষের। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত কিছু সমস্যা তো আমাদের থেকেই যাবে। আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টরের অফিসে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি, এবং একই সাথে আমরা আমাদের যারা স্থানীয় সংসদ সদস্য আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। আমরা আমাদের প্রয়োজনগুলো প্রতিনিয়তই তাদেরকে জানাচ্ছি। আমরা এখন পর্যন্ত এই ব্যাপারটায় সুস্পষ্ট কোনো ধারণা পাইনি। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা। NTV নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। প্রথম টেস্ট জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে কাল দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যদিও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, অনুপ্রেরণা জোগালেও ডারউইন টেস্টকে অতীত মনে করেই মাঠে নামতে প্রস্তুত তার দল।
লক্ষ্য প্রথম টেস্টের মতো প্রতিটি সেশন ভালো ক্রিকেট খেলা। টসের আগে উইকেট দেখে একাদশ নির্ধারণ করতে চায় সফররতরা। এদিকে ম্যাথু রেনশোকে ফিরিয়ে একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। জায়গা হয়নি বোল্যান্ডের। ম্যাকাইয়ে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ম্যাকাই অস্ট্রেলিয়ার দ্বাদশ ভেন্যু হিসাবে টেস্ট আয়োজন করতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। কুইন্সল্যান্ডের সাগর পারে অবশ্য চাইলে আরও একটি ইতিহাস গড়ার স্বপ্ন দেখতেই পারেন শান্তরা। গত 139 বছরে কখনো 2 ম্যাচ টেস্ট সিরিজের 2 ম্যাচই হারেনি স্বাগতিকরা। ডারউইনে এমন দাপুটে জয়ের পর প্রত্যাশায় বারোটাও তাই বেশ উঁচুতে। যদিও শান্ত ডারউইনকে অতীত মেনেই ভালো ক্রিকেটের ধারাবাহিকতা ধরে রাখতে চান। এরকম একটা জয় তো অবশ্যই আপনাকে কনফিডেন্স দিবে, বাট প্রফেশনাল প্লেয়ার খুব তাড়াতাড়ি ওইখান থেকে ফেরত আসাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই 2 দিনের প্র্যাকটিসে প্লেয়াররা ওইটা খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করেছে, ওইটা পাস্ট হয়ে গেছে। আসলে এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়েই গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। আমি মনে করি যে প্লেয়াররা ওই জায়গা থেকে বের হয়ে এসে আবার নতুন করে এই টেস্ট ম্যাচটা শুরু করবে। তানজিদ তামিমকে নিয়ে অস্বস্তি থাকলেও ম্যাচের আগের দিন ব্যাটিং অনুশীলন করেছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান। শঙ্কা নেই মুশফিকুর রহিমের আঙ্গুলের চোট নিয়েও। ডারউইনের তুলনায় আবহাওয়া বেশ ঠান্ডা থাকলেও অধিনায়কের ভাষ্যমতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে বাংলাদেশ। ওয়েদারটা একটু ডিফারেন্ট, ওইখানকার থেকে একটু ঠান্ডা আছে, বাতাসটাও একটু বেশি। আমার মনে হয় 2 দিন প্র্যাকটিসে প্লেয়াররা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছে, সো প্রিপারেশন ভালো হয়েছে। মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে, তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো ডিসিশন নিতে পারবো। অস্ট্রেলিয়ার চাহিদার 1/3 চিনির উৎপাদন হয় ম্যাকাইতে। ক্রিকেটে জয়ের চেয়ে মিষ্টি আর কোনো কিছুই হতে পারে না। তাসমান পার থেকে তাই জয় নিয়েই দেশে ফিরতে চাইবেন শান্তরা। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।